পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এটা আপনি ডিআইজি বলেন, এসপি সাহেবরা বলেন, ইভেন এডিসি বলেন, এসপি বলেন, এগুলো একটা আমাদের আমাদের জেনারেশনের জন্য খুব রেসপেক্টেড একটা জায়গা। আমরা যখন এই পদের মানুষগুলোকে নাম শুনতাম, দেখা করতে যেতাম কোনো কাজে হোক, পেশাগত দায়িত্বের জন্য হোক, তখন সত্যিকার অর্থে একটা রেসপেক্টের চোখে দেখতাম। এবং যখন থেকে এই পদগুলোতে শিক্ষিত মার্জিত মানুষজন আসা শুরু করলেন, তখন অনেক প্রত্যাশায় বুক বেঁধেছে। আমার পরিচিত অনেক অনেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। ইভেন আমি স্পেশালি এখন ডিবির কথা বলছি, ডিবিতে অনেক ডিসি এডিসি আছেন যাদের চৌকসতা দেখলে, যাদের আগ্রহ দেখলে, কাজের আগ্রহ দেখলে, যাদের স্পিড দেখলে, যাদের অপরাধের সাথে যুদ্ধের চ্যালেঞ্জ দেখলে মাথা নত হয়ে আসে। কারণ হচ্ছে আমরা আবার বলি পেশাগত কারণে তাদের অনেককে আমরা চিনেছি, অনেককে দেখেছি, এবং অনেকের সঙ্গে নানানভাবে কাজ করার সুযোগ হয়েছে, অনেকের সহযোগিতা পেয়েছি আমরা বড় বড় অপরাধের বিরুদ্ধে কাজ করতে গিয়ে। সেই ক্ষেত্রে এডিসি সাকলাইনকে নিয়ে আমার দুরকম মতামত আছে। প্রথমে বলে নিই, আমি যতটুকু খোঁজ পেয়েছি, যতটুকু জানি, অফিসার হিসেবে সে চৌকস ছিল, সে মেধাবী ছিল, সে অবশ্যই তার যোগ্যতা ছিল। কিন্তু হঠাৎ করেই এই যে নায়িকা পরিমণির মামলার দায়িত্ব পেয়ে আপনার যে কাণ্ডটি ঘটালো, এবং পরিমণির তো এখন কিছু আসবে যাবে না, পরিমণি তো পরিমণি, তাই না? পরিমণিকে নিয়ে আমি কিছু বলতে চাই না, এবং বলাটাও আসলে কি বলবো, এটা আসলে বলার রুচিবোধ বলবো নাকি অন্য কোনো স্মৃতিকে বলবো। আমি নারীর জায়গা থেকে নারীর মতো, কিন্তু বেসিক্যালি তার জীবনযাপন, তার কর্মকাণ্ড এবং এসব মিলিয়ে সে যে ঘটনাগুলো ঘটিয়েছে এর মধ্যে, এই ঘটনাগুলো গত 1-1.5-2 বছরে কোনোটাই আসলে স্বস্তিকর না, কোনোটাই একেবারেই স্বস্তিকর না। অন্তত সাধারণ সমাজের জন্যে, আমাদের সমাজের জন্যে এগুলো কোনো কিছু স্বস্তিকর না। আমি পরিমণি এবং সাকলাইনের মধ্যে কি হয়েছিল, কেন হয়েছিল, কতটুকু কি হয়েছে, কেন পরিমণির বাসায় সাকলাইন থাকতেন, কেন সাকলাইনের বাসায় পরিমণি ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন, এই বিষয়ে আমি কথা বলতে চাই না। আমার কথা বলার আপাতত কোনো আমার টপিক না। আমার টপিক হচ্ছে যে সাকলাইনের মতন একজন মেধাবী, চৌকস এবং একজন যোগ্য অফিসার এই ধরনের একটা ফাঁদ বলবো না, একটা মোহ বলবো, নাকি বলবো যে চারিত্রিক ধরনটাই এমন, সেই জায়গায় আটকে যাবেন, এটা আসলে একটা অকল্পনীয়। এবং তাতে করে যা হয়েছে, যে শুরুতে আমি যাদের কথা বললাম, যে অনেক অনেক ভালো অফিসার আমাদের পরিচিত আছেন, তাদের অনেকের চোখে মুখে চুনকালি লাগানোর জন্য 1-2 জন সাকলাইন যথেষ্ট। সুতরাং আমরা ওই যে শুরু থেকে সবসময় বলে রাখি যে পুলিশে অনেক চর্চা চলছে, তাদের অনেক নৈতিকতার চর্চা এখন আগের চেয়ে অনেক জোরালো হয়েছে, তাদের উপর নজরদারি জোরালো হয়েছে। গত এই সর্বশেষ রিপোর্ট দেখছিলাম পত্রপত্রিকায়, প্রায় কয়েকশো পুলিশের বিরুদ্ধে নানান রকম ছোট থেকে বড় আকারের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে নানান অভিযোগে। তো সেই জায়গায় এসে সাকলাইনের মতন একজন অফিসার, এবং এর মধ্যে আপনারা জানেন আরও একটি ঘটনা বলি, যে এই যে এমপি আনার ঝিনাইদহ 4-এর, তার মামলাটির ক্ষেত্রেও কি হলো, তার মামলাটির ক্ষেত্রেও আরেকজন অফিসার, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে এমন একটা সেন্সিটিভ কেস নিয়ে তিনি কিছু ভঙ্গিচঙ্গি করতে চেয়েছেন। তো এই অফিসারদের কারণে বাদবাকি যারা এই যে শ্রম ঘাম দিন রাত, মানে এমনও দেখেছি যে অপারেশন হোক, স্টাডি হোক, দিন রাত অফিসাররা তাদের স্টেশনের সময় দিচ্ছেন একটা অপরাধের সমাধানের জন্য। সেই শ্রমগুলো কি বৃথা হয়ে যায় না অনেকটা? এমপি আনারকে যেভাবে অনেকটা কি বলা যায় শেষ করা হয়েছে, আজকে রিপোর্টে দেখলাম যে এমপি আনার ওই যে বাড়িতে গিয়েছেন রোজ গার্ডেন কলকাতায়, সেখানে যাওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন যে তার অবস্থা ভালো না, তাকে
মেরে ফেলা হবে। তিনি বেরিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ওই যে খাগড়াছড়ি থেকে ধরা পড়া আসামি ফয়সাল, সেই ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং সেইখানে তিনি বলেছেন যে এই আনার বুঝে গিয়েছিলেন যে তাকে হত্যা করা হবে বা তাকে শেষ করা হবে। তো এই ধরনের কেসেও একজন অফিসারের নাম এসছে যে তিনি কিছু উল্টাপাল্টা করেছেন। এখন এই সাকলাইনের ক্ষেত্রেও সাকলাইন শুধু এটা করেননি, সাকলাইনের বিরুদ্ধে এই যে দুদিন ধরে আরও একটি গুরুতর অভিযোগ এনেছেন মডেল এবং নায়িকা পিয়া জান্নাতুল। তার অভিযোগ তার বাবার মামলার ক্ষেত্রে এই সাকলাইন বেশ কিছু অনৈতিক চাপ প্রয়োগ করেছে, জোর করে তার অসুস্থ ৭৭ বছরের বাবার কাছ থেকে জবানবন্দি নিয়েছে। এই অভিযোগগুলো কখনোই আমাদের পুলিশিং এখন দিন দিন যে জায়গায় যাচ্ছে, যে উন্নতির পর্যায়ে যাচ্ছে, যে অত্যাধুনিক রূপে আসতে চাচ্ছে, সেই জায়গাগুলোকে প্রশ্নবিদ্ধ করে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।